শালা কি ভালো মানুষ। বন্ধু তুমি এসেছো, আমাকে চুলটা কেটে দাও তো। একটা বড় সুখবর নিয়ে এসেছি দোস্ত, আপনি তা শুনলে পাগল হয়ে যাবেন। কি সংবাদ দোষ, ভালো করে বলো তো দেখি। আপনার যখন ছেলে মেয়ে নেই তাই ভাবলাম এই নতুন দেখে শুনে একটা বিয়ে করে নেই। মাস্টার পাত্রী আমিও দেখে শুনে ঠিক করে এলাম। কোথায় পাত্রী? আছে। বাহ, দেখতে সুন্দর তো, খুব সুন্দরী। তাহলে এক কাজ করো, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। ঠিক আছে বন্ধু, ঠিক আছে তাই হবে। এবার চলো। খুদা গো, 16টি বৎসর গত হয়ে গেল, তবু তো আমার একমাত্র কন্যা মা জোৎস্নাকে যে ফিরে পেলাম না। জানে না সে বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করেছে। হে দয়াময়, তুমি যদি আমার মা জোৎস্নাকে জীবিত রেখে থাকো তাহলে একবার, শুধু একটি বার আমার বুকের মানিকের সঙ্গে দেখা করিয়ে দাও। আর তা যদি না হয় তাহলে এই পৃথিবী থেকে আমাকেও নিয়ে যাও। আমি যার কন্যা হারানোর জ্বালা যার সইতে পারছি না। খুদা গো, ন্যায়ের আসনে বসে মনের ভুলেও কোনোদিন অন্যায় প্রশ্রয় দেই নাই। ন্যায় ও সত্যের পথে থেকে আমি বিচারিক কার্য পরিচালনা করে আসছি। তবে কেন আমার এত বড় সর্বনাশ করলে? কেন? কে আপনি? এই নদীর ধারে বৃক্ষের তলায় অঝরের নয়নে কাঁদছেন। এর আগে তো আপনাকে আমি কখনো দেখিনি। আমি একজন হতভাগ্য পিতা। আমার নাম জাহান আলী জজ বাহাদুর। এই জেলায় আমি নতুন এসেছি মা। তাই তো কোর্টের বিচারিক কার্য শেষ করে আমি আমার বুকের মানিককে খুঁজে বেড়াই। কিন্তু এই গভীর দ্বীপ অঞ্চলে তুমি কে মা? নাম আমার জ্যোৎস্না ভানু। মা জ্যোৎস্না? কি বললে মা, তোমার নাম জ্যোৎস্না? বলো তোমার আরো কি সত্য পরিচয় আছে, ভালো করে বলো। ছিলাম আমি রাজপুত্র বধূ, কিন্তু ভাগ্য দোষী আজ আমাকে বনবাসে আসতে হয়েছে বাবা। জন্মের পর বাবা মাকে কোনোদিন দেখিনি। দাদা দাদি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে বাবা। এর বেশি আমি কিছুই বলতে পারবো না বাবা। কি বললে বাবা?
তুমি আমাকে বাবা বললে? আপনি তো আমার বাবার মতো, তাই আপনাকে আমি বাবা বললাম। আমার বাবা হয়তো বেঁচে থাকলেও সেও হয়তো আপনার মতন গুরুজন ব্যক্তি হতো। জানো মা, তুমি জানো তোমার মুখে বাবা ডাক শোনার পর আমার 16 বছরের ব্যতীত প্রাণ মানে আনন্দ ভরে গেল মা, আনন্দ ভরে গেল। জানো মা, ঠিক ঠিক তোমার মতো আমারও একটি মেয়ে ছিল। আজ থেকে 16 বছর আগে তাকে সর্প দংশন করে, তারপর তাকে মৃত অবস্থায় ভেলাই করে ওই শীতলক্ষা নদীর বুকে ভাসিয়ে দেয়। জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। এ বেঁচে থাকলে এ দেখতে ঠিক তোমারই মতো হতো মা। আপনি কাঁদবেন না বাবা, আপনি কাঁদবেন না। সত্যি যদি আপনার মেয়ে বেঁচে থাকে আর খোদা যদি আপনার সত্যি সহায় থাকে, তাহলে একদিন আপনার মেয়েকে আপনি অবশ্যই ফিরে পাবেন বাবা, ফিরে পাবেন। এই গরিবের কুড়ো ঘরে যেতে পারবেন বাবা? না মা না, আমি একজন সরকারি জজ। আগামী কালও কোর্টে একটি কঠিন বিচারের সম্মুখীন হতে হবে, তাই আজ সারা রাত আমাকে আইন বই দেখতে হবে। ঠিক আছে বাবা, তবে এখন আমি যাই। সময় পেলে আবার এখানে আসবো, কেমন? আসি বাবা, আপনার সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে মা, তুমি এখন যাও, তবে এই বুড়োকে আবার দেখতে এসো মা। ঠিক আছে বাবা, তুমি আবার দেখতে এসো। ঠিক আছে মা, তুমি এখন আমি যাও। এখন আসি বাবা। ঠিক আছে, যাও। এই মেয়েটিকে দেখার পর থেকে আমার মন বলছে হয়তো হবে কোনো বড় লোকের মেয়ে। ভাগ্য দোষে আজ বনবাসে দিন যাপন করছে। হে খুদা, দিন দুনিয়ার মালিক, তুমি ওই মেয়েটিকে তোমার কুদরতি ছায়া দিয়ে রেখো, কুদরতি ছায়া দিয়ে রেখো, কুদরতি ছায়া দিয়ে রেখো। পরে থাকতে কিছুতেই আমার মন চাইছে না। তুমি তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। সালাম বেগম সাহেবা, সালাম। ইনি হলেন এই দেশের জমিদার। তারই জায়গায় আপনারা ভ্রমণ করতে আসেন। আপনাদের দুঃখের কথা বলতেই উনি চলে আইলেন। বসুন বসুন আপনারা। আমি বসতে আসিনি মা, তোমাদের দুঃখ কষ্টের কথা শুনে আমি তোমাদের কাছে এসেছি। তোমার স্বামী কোথায়? এই এত বড় একটা দ্বীপে তোমাদের কি পড়ে থাকে সাজে? আমার আমার এত বড় একটা বাড়ি, অথচ কোনো লোকজন নেই। আমার স্বামী কাজে গেছে, কিছুক্ষণ পরে খেতে আসবে। তা মা, তোমার স্বামী এলে বলো জমিদার সাহেব এসেছিল। তাই তাই তোমরা কুড়ে ঘর ছেড়ে আজই আমার বাড়িতে চলে আসতে বলো। কেননা তোমরাই আমাদের ছেলে মেয়ে। তোমাদের দুঃখে আমি কি দুঃখিত না হয়ে পারি? হুজুর, তাড়াতাড়ি চলুন। ওই লিপের মাল তো আবার আমাগরই বিতরণ করতে হবে। তা নিশ্চয়। চলুন চলুন। আমি খুশি হয়ে তোমাকে এই
হাতে আংটিটা উপহার দিলাম। আর তোমার স্বামী এলে আর তোমার স্বামী আসলে তাকে নিয়ে চলে এসো। তাকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। 100 বার আর বলবো, চলো এখন বড্ড দেরি হয়ে গেল, চলেন। হুজুর চলেন, বড্ড দেরি হয়ে গেল। জল পান করার কিছুই দিতে পারলাম না। আমরা গরিব, জল পান করার আমি কিছুই দিতে পারলাম না। না না মা, কিছু লাগবে না, তোমার মুখের কথাই সন্তুষ্ট। চলো দোষ, বাড়ি ফেরা যাক। তাই চলো বন্ধু, তাই চলো। আজ যে কেমন তোমাকে বড় খুশি খুশি লাগছে। স্বামী, জমিদার সাহেব আমাদের বাড়িতে এসেছিল, আমাদের দুঃখ কষ্টের কথা শুনে সে তার বাড়িতে যেতে বলেছে। তাহলেই তাহলেই সেই স্বয়ং আল্লাহ পাক আমাদের দিকে ফিরে চেয়েছে জোসনা। তুমি ওই জমিদার বাবুকে বসতে দিয়েছিলে? দিয়েছিলাম স্বামী, কিন্তু সে বসলেন না। গরিবের মাঝে সে নিজ হাতে বিতরণ করে। তবে চলো আর দেরি না করে খেয়ে দে তৈরি হয়ে চলো আমরা জমিদার সাহেবের বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। তিন বৎসর হলো আমি এই জমিদার বাড়িতে এসেছি। আমি তো এতদিন ধরে শুধু মিছে মিছে এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, যার জন্য আমি এই বন জঙ্গলে এসেছি। কই তাদের তো আমি কারোই খোঁজ পেলাম না, কিন্তু আমি শুনেছি তারা নাকি এই বাড়িতে আছে। জমিদারের স্ত্রীর সঙ্গে ভাগ্যিস আজ আমি উপহার দিতে গিয়েছিলাম, তা না হলে আরো যে আমি কত পথ ঘুরে মরতাম। আর প্রথম তো আমি ওই আনোয়ারকে চিনতেই পারিনি, কিন্তু ওই জোসনাকে যে আমি দেখেই চিনে ফেলেছি। ওই জমিদারের স্ত্রীর স্বর্ণের হার উপহার দেওয়াইতে কি দরকার ছিল? সত্যি ওই উপহার আমার কি জানো রহস্য জানে মনে হচ্ছে। তোমার বাবার শুধু শিকার আর শিকার। আমি জান খানা দানা করতে নেই বুঝি? চলো নিয়ে খেয়ে তারপরে ভ্রমণে যাব। জান চলো আমি জান। পিতার সঙ্গে শুধু থাকে, সে লোকটার বাড়ি কোথায় আমি জান? মনে হয় কোনো পরদেশী। হুজুর দেখলেন তো কি কৌশলে কাজ কারবার করছি, কিন্তু সাবধান হুজুর সাবধান, কেউ যাতে টের না পায়। যত কথা বলো না কেন স্বপনশীল, জোসনাকে আমি বিয়ে করবই। সে যে আমাকে পাগল করে তুলেছে, জোসনাকে আমার চাই চাই। আপনাকে দেবার জন্যই তো হুজুর এত সব পরিশ্রম আমি করছি, কিন্তু টাকা কত টাকা চাই? এই নাও 10,000 দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে জোসনার সাথে আমাকে বিয়ে দিতে হবে। দরকার হলে আরো 10,000 টাকা দিব।
আপনার লাগি জীবনও দিতে পারি হুজুর, তবে খাস কথা হইল কি, জোস্টারে যদি পাইবার চান তাহলে চলেন, বুদ্ধি একটা ঠিক করে নেই। ঠিক আছে, চলে চলো দোস্ত, আমরা ভিতরে যাই। আইসো বন্ধু। দর্শক শ্রোতা, অনেক দুঃখিতর ব্যাপার, অনেক দুঃখিত, যেহেতু একটা মানুষ মারা গেছে। আমরা কিছু বই কাটা দেয়া লাস্টের একটা সিন, যেটা সবচেয়ে থেকে আকর্ষণ সিন, সেই সিনটা আপনাদের দেখায় রাজুল ভাই, মহামান্য আদালত মহামান্য আদালত আসামিদ্বয় এবং বাদীপক্ষ কোর্টে হাজির, বিচার কার্য আরম্ভ করার অনুরোধ করছি। বলুন, যা বলিব সত্য বলিব, সত্যও বলিব, মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জমিদার সাহেব কাঠ করে দাঁড়ান। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। জমিদার সাহেব, আসামিদ্বয় কি কি চুরি করেছে বলুন, কি কি চুরি করেছে আপনার? মানে দুজনেই চুরি করেনি হুজুর। এই যুবতীর স্বামী আমার বাড়ি থেকে আংটি এবং হারছুরা ও 50,000 টাকা চুরি করে নিয়েছে। বলুন হুজুর, সেই সঙ্গে 50,000 টাকাও নিয়ে গেছে। এসব মিথ্যে কথা জজ বাহাদুর, এই সব মিথ্যে কথা। বিশ্বাস করু, আমি যে চুরি করিনি। অর্ডার, অর্ডার, অর্ডার। চুপ করো। যাকে জিজ্ঞাসা করেছি সেই শুধু উত্তর দিবে। স্বপনশীল, তুমি বলো এ বিষয় কি জানো? এই জমিদার সাহেবের সঙ্গে আমার খুব বন্ধুত্ব। একদিন তিনি আমাকে দ্বীপ অঞ্চলে ভ্রমণ করতে নিয়ে গেলেন। এই যুবক তার স্ত্রীকে নিয়ে বহু কষ্টে কুড়ো ঘর আছে। জমিদার সাহেবকে বলে কয়ে নিয়ে এলাম ওনার বাড়িতে। তারপর কি হলো? তারপর হুজুর
এই যুবতী ও তার স্বামী জমিদারের ছেলের মেয়ের মতোই থাকতে লাগলো। 5টি বৎসর অতিক্রম হতে না হতেই জমিদার ও তার স্ত্রীর মন জয় করেও নিল, তারা আপন ভাবে। আর এই বিশ্বাসে জমিদারের হাতের আংটি, বেগম সাহেবার গলার হার এবং 50,000 টাকা নিয়ে যেতে না যেতেই হাতে নাতে ধরা পড়ে। তোমার কথা যে সত্য তার কি কোনো প্রমাণ আছে? 100 বার হুজুর, আমার কথা বিশ্বাস না হলে ওই বেগম সাহেবাকে জিজ্ঞাসা করে দেখুন। আচ্ছা বেগম সাহেবা, স্বপনশীল আপনার স্বামী যা যা বলছে তা কি সত্য বলছে? যদি তা না হয় তাহলে বিস্তারিত সত্য বিবরণ পেশ করতে পারেন। আমি কোর্টে দাঁড়িয়ে যা বলবো তাই এক বর্ণ মিথ্যে নয়, এবং আমার স্বামীও দোষী নয়। এই সব কিছুর মূলে হচ্ছে ওই স্বপনশীল। থামলা কেন? যা সত্য তাই বলো। আমার স্বামী এই যুবতীকে আংটিখানা উপহার দিয়েছে মহামান্য আদালত। স্বামীর অনুমতি পেয়ে এই হারখানা আমি তাকে উপহার করেছি। তারা কখনো টাকা পয়সা চুরি করেনি মহামান্য আদালত, এসব কিছু ওরা বানিয়েছে। জমিদার সাহেব, পরের কথায় আপনি চলায় 10,000 টাকা জরিমানা করা হলো, কিন্তু তুমি কে যুবক? আমি ওই জমিদারের পালক পুত্র। এই নিন জজ বাহাদুর, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। তোমার যুবতী স্ত্রীকে নিয়ে দ্বীপ অঞ্চলে কুড়ে ঘরে আশ্রয় নিয়েছিলে কেন? এই যে তোমার যুবতী স্ত্রীকে নিয়ে দ্বীপ অঞ্চলে কুড়ে ঘরে আশ্রয় নিয়েছিলে কেন? তোমার পরিচয় পত্র পেশ করো আদালতে। আমার নাম আনোয়ার হোসেন, আমার স্ত্রীর নাম জ্যোৎস্না বানু। এর বেশি আমি আর বলতে পারবো না। আমাকে বড় বিপদে পড়ে এই কুড়ে ঘরে আশ্রয় নিতে হয়েছিল। তোমার পিতার নাম ও বাড়ি কোথায়? আমি তা বলতে পারবো না জজ বাহাদুর। আমাকে আপনি জেল ফাঁস যা হয় দিয়ে দিন, এর চেয়ে বেশি আমি আর বলতে পারবো না। পরিচয় যদি গোপনে রাখতে চাও তাহলে গোপন হত্যার দায়ে প্রাণদণ্ড হতে পারে। তুমি বলো জ্যোৎস্না, তোমার নাম কি? আমি বলতে পারবো না, তাদেরকে আমি কোনোদিনও দেখি নাই। দাদা দাদি তার কাছে আমি মানুষ হয়েছি, আমার পরিচয় তারাই বলতে পারবে। মহামান্য জজ বাহাদুর, অনুমতি দিলে তাদের পরিচয় আমি দিতে পারি। অর্ডার অর্ডার অর্ডার। সত্য পরিচয় জানলে অবশ্যই পেশ করতে পারো। এ হলো ওই বঙ্গরাজের ছেলে আনোয়ার হোসেন। অসম্ভব! বঙ্গরাজ আমার ভগ্নিপতি, তার ছেলে আমার ভাগিনা। না না,
এ আমার ভাগিনা হতে পারে না, সব মিথ্যে। এ রাজকুমার আনোয়ার নয়, তুমি ভুল বলছো যুবক। আমি সম্পূর্ণ সত্য বলছি জজ বাহাদুর। এ হলো ওই বঙ্গরাজের একমাত্র পুত্র আনোয়ার হোসেন। পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা বেদের মেয়েকে বিয়ে করেছিল বলে রাজকুমার হই তাকে প্রাণদণ্ডের আদেশ দেয়। কটু বেড়া জলের আবদ্ধ হয়ে রানীর কৌশলে পুত্র ও পুত্র বধূকে বনবাস দিয়ে তাদেরকে প্রাণদণ্ড দিয়ে দেয়। তোমার কাহিনী কাল্পনিক ছাড়া আর কিছুই হতে পারে না। না না, এ আমি বিশ্বাস করি না। দারোগা বাবু, আসামিদের হাজত ঘরে নিয়ে যান। নির্দোষী দূষিত প্রমাণ হয়ে গেল, আইটা দয়া করে দিয়ে দেন। এটা মামা ভাগ্নার কর্তব্য নয় দারোগা বাবু, আইন সবার জন্য সমান। যান দারোগা বাবু, এই যুবকের কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতেই হবে জজ বাহাদুর। আমি এই কোর্টে সব কিছু প্রমাণ দিব। কোনো প্রমাণ আমি চাই না যুবক, কেননা তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতেই হবে ভাইজান। সত্যি আনোয়ার আমার একমাত্র পুত্র। আনোয়ার আমার একমাত্র সন্তান। নিজের ভাইনাকে চিনতে পারছেন না? আশ্চর্য, এ তোমরা এখানে কেন, কখন এলে? সব বলছো, কিছুই তো বুঝতে পারছি না আমি। জীবন মরণ ভুল করে আজ রাজপ্রাসাদ ছেড়ে আপনার আদালতে আসতে হয়েছে ভাইজান। যে ভুল আমি জীবনে করেছি তার কোনোদিন সংশোধন হবে না। ওই আনোয়ার আমার একমাত্র পুত্র ভাইজান। বিশ্বাস করুন ভাইজান, আমরা সত্যি বলছি, আনোয়ার আমার একমাত্র ছেলে। আয় বাবা আনোয়ার, আমার বুকে আয়। মা, মাগো, আমি যে আজ আসামি। ভুলে যাও তুমি অতীত কাহিনী। এসো মা জ্যোৎস্না, আমার বুকে এসো। তোমাদেরকে বুকে নিয়ে আমার সারাটা জীবন আমি কাটিয়ে দেব মা। মাগো, দারোগা বাবু, জমিদার আর স্বপনশীলকে হাজতে নিয়ে যান, পরে তাদের বিচার করা হবে। এই স্বপনশীলই হচ্ছে প্রকৃতির দোষী। আমি সমর্থ করি জজ বাহাদুর। হুজুর, আমি সব কিছু শত্রুপাত ঘটিয়েছি। যখন পরাজিত, তাই আমি সব কিছু স্বীকার করছি। আনোয়ার যে নির্দোষী, এই জমিদারকে পুলুবানের লোভ দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিলাম হুজুর। জমিদারকে জেলের আটকে ওই জুসটাকে নিয়ে আমি হা হতাম। আমি ওই হুজুর, আমি বঙ্গরাজ্যের রুজিরের ছেলে মোবারক। উজিরের ছেলে মোবারক তুমি? খোদা, একই চক্রান্তের বেড়া জালে আমি পড়েছিলাম। আমি নির্দোষ পুত্র
পুত্রকে হারিয়েছি ছিলাম, আমার মা লক্ষ্মী জ্যোৎস্নাকে আমি বনবাসে দিয়েছিলাম। বাবা, বাবা বাবা, মা জ্যোৎস্না, এসো মা, একবার আমাকে বাবা বলে বুকে জড়িয়ে ধরো মা। এসো বাবা আনোয়ার, এসো বাবা, 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 আপনি আমাকে ক্ষমা বাবা। করুন। বাবা, আমাদেরকে ক্ষমা করুন বাবা। যাও মা, আমি আর জীবনে এত বড় ভুল করব না। আজ আমি বুঝতে পারছি সেদিন বিচারে আমার ভুল হয়েছিল। বাবা বাবা, আজ থেকে তোমরা আমার এই রাজত্ব দেখবে। আমি অবসরে যেতে চাই। বাবা, ভাই বঙ্গরাজ, বোন সেলিনা, তোমরা শান্ত হও। এটা বিচার কক্ষ, আমি বিচারক, বিচার করাই কর্তব্য। তোমার পরিচয় কি যুবক? আমার পরিচয় দিব জজ বাহাদুর। আমি পরিচয় দিতে পারি, কিন্তু ওদের সবাইকে আপনি এই জেল থেকে বের করে দিন। যত জেল ফাঁসি আপনি আমাকে দিন। আমিও সেই সঙ্গে অনুরোধ করছি জজ বাহাদুর, তারা তোমার পুরুষ বেশ খুলে ফেলো। আমি উজিরের মেয়ে তারা বানু। ওই রাজকুমারকে বাঁচানোর জন্য তাকে এই পোশাকে পাঠিয়ে আমাকে এই পোশাকে ওরা পাঠিয়েছিল। জান জমিদার সাহেব, জান জমিদার সাহেব, আপনি মুক্ত। আর মোবারক, তুমি যে অপরাধ করেছ তার প্রাণদণ্ড অনিবার্য। স্বীকার করায় তোমাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। দারোগা বাবু, নিয়ে যান আসামিকে। নিয়ে যাও বাবাকে, নিয়ে যাও। বাবা, তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। তোমার কথাই বেঁচে আছি বাবা। চলো, তোমার বুড়ো পুত্রকে ক্ষমা করে বাড়িটা দেখে যাবে। প্রস্থান হয়ে গেল। জ্যোৎস্নার গান আছে এখানে, জ্যোৎস্নার গানটা দিয়ে দাও। শোনেন জজ সাহেব, কে বা পিতা আর কে বা মাতা আমি সত্যি জানি না। আমি দাদির ঘরে মানুষ হয়েছি। আমার পরিচয় আমার দাদা দাদি ছাড়া কেউ বলতে পারবে না। অনুমতি করলে ওই জ্যোৎস্নার দাদা ও দাদিকে এখানে আমি হাজির করতে পারি জজ বাহাদুর। তা অবশ্য করতে পারবে। যাও মা, নিয়ে এসো বেদের মেয়ে জ্যোৎস্না ও তার দাদিকে। এই তো আমরা আইসা পড়ছি। কেন বোন জ্যোৎস্না, কি হয়েছে বল? দাদিমা, আমার সত্যি পরিচয় বলে দাও দাদিমা। আমি কে, আর কি বা আমার মাতার নাম, আর কে আমার পিতা? হ্যাঁ হ্যাঁ, শোনো বেদে সর্দার, তোমার নাতনি জ্যোৎস্নার আমি সত্য পরিচয় জানতে চাই। যদি মিথ্যে বলো তাহলে তোমার স্ত্রীকে প্রাণদণ্ড দেওয়া হবে। আর যা হয় দিয়ে দেন হুজুর। জ্যোৎস্নার পিতামাতা কে তা আমি জানি না,
ওই জ্যোৎস্নার গলায় এই চিঠি ছিল। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি বলতেছি বল। আমরা হইলে জ্যোৎস্নার কোনো পরিচয় জানি না, তবে একটা কথা বলতে চাই হুজুর, আপনি যদি নির্ভয় দেন তাহলে আমি বলবো। বল ঠিক আছে বলো। শোনেন হুজুর, আমরা গিয়েছিলাম নদীর ঘাটে। নদীর ঘাটে দেখি এই এই মা জ্যোৎস্না বেলায় ভাইসা দিতেছিল, আর সেই বেলা খান টেনে নিয়ে এসে আমরা ওর কাছে দেখি একখান চিঠি ওর গলার দেখা, আর সেই চিঠিতে কি কি লেখা আছে আমি কইতে পারবো না হুজুর। চিঠি? হ্যাঁ হ্যাঁ চিঠি। জ্যোৎস্নার গলায় চিঠি ছিল? হ্যাঁ হুজুর। তাহলে কি আমার সেই ভাসিয়ে হ্যাঁ দেওয়া হুজুর, মাল? দাঁড়ান হুজুর। জ্যোৎস্না? হুজুর কোথায় কোথায় সে চিঠি? এই দেখেন, এই দেখেন হ্যাঁ, চিঠি। হুজুর। দাও, দাও। এই চিঠিখান আমার হাতে দাও। আমি অনেক যত্ন করে আমার মাথার মধ্যে রাখছি। আমি এই চিঠি দিয়ে আমার জ্যোৎস্নার পরিচয় দেব। দেখুন দেখুন দেখুন, এই হুজুর খান এই চিঠিখান পয়টা দেখুন। ভালো করে দেও। আমার জ্যোৎস্নাকে আজ 4 দিন হলো সাপে কেটেছে। তাকে যদি কেউ ভালো করতে পারে তাহলে 10,000 টাকা এবং সে যা চায় তাহাই দেওয়া হবে। ইতি জাহান আলী জজ বাহাদুর, রাজবাড়ি। একই এই যে আমার হাতের লেখা। আমার মেয়ে জ্যোৎস্নাকে তো সাপে কেটেছিল, কোনো রোজা বাদ্যা যখন ভালো করতে পারেনি তখন তাকে কলার ভেলাই করে শীতলক্কার বুকে ভাসিয়ে দিয়েছিলাম। আই মা জ্যোৎস্না, তুই আমার মেয়ে, আই মা আমার বুকে চলে আই মা। বাবা বাবা বাবা, না না, তুমি আমার বাবা নাও, তুমি আমাকে স্পর্শ করো না, আমি তোমার মেয়ে না। বিশ্বাস কর মা, আমি সেই তোর হতো ভাগা পিতা জ্যোৎস্না। বাবা জ্যোৎস্না, বাবা বাবা জ্যোৎস্না, বাবা। তুমি এখন আমার পাশে এসো। চলুন ভাইজান, তারা এবং রাজ্জাকের বিবাহটা আপনার বাড়িতে সম্পূর্ণ করে আমরা দেশে ফিরে যাব। তাই হবে। ঠিক আছে ভাইজান, তাই হবে। জয় বঙ্গরাজ্যের জয়, জয় বঙ্গরাজ্যের জয়।